হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা আবারও একটা দর্শকের স্ক্রিপ্টের উপর ভিত্তি করে একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। আর এটি একটি ইতালিয়ান সিনেমা। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল আজ থেকে 27 বছর আগে, মানে 1997 সালে। এবং সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমার আইএমডিবি রেট। এই সিনেমার আইএমডিবি রেট হচ্ছে 8.6। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে একজন বাবা তার ছেলের জন্য কতখানি স্যাক্রিফাইস করতে পারে। এবং এই সিনেমার স্ক্রিপ্ট যখন আমি পড়েছি, মনে করো আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে নিজের অজান্তে। আমি বুঝতেও পারিনি কখন পানি বেরিয়ে গিয়েছে। আর আমি তোমাকে নিশ্চিত করতে পারি, তুমি নিজেও যখন এই সিনেমাটির কাহিনী শুনবে, তখন তুমিও তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। আর এই সিনেমাটির কাহিনী হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। তবে ভিডিওটা স্টার্ট করার পূর্বে কোনো বিজ্ঞাপন আছে কিনা আমি নিশ্চিত নই। যদি বিজ্ঞাপন থাকে তাহলে তো তোমরা স্কিপ করে যেতে পারো, মূল ভিডিওতে যেতে পারো। আর যদি না থাকে, সরাসরি মূল ভিডিওটা স্টার্ট হবে। তো চলো, আমরা বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, না হলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস ন্যারেশনে আমাদের একটা কথা বলা হয় যে এই সিনেমার গল্পটা 8-10টা গল্পের মতো সাধারণ গল্প, কিন্তু এই গল্পটা বর্ণনা করা আমার পক্ষে খুবই কঠিন, কারণ এটা আমার নিজের জীবনের গল্প। আর এমন একজনের গল্প আমি বলবো, সে আমার অনেক প্রিয় এবং কাছের একজন ছিল। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে কি কথা বলছে এটা আমরা সিনেমার লাস্টে জানতে পারবো আর কি। তো এরপর আমাদের 1939 সালের ইতালির এরিচে শহরকে দেখানো হয়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তার আগে আগে। আর তখন আমরা এই সিনেমার প্রধান চরিত্র কুইডোকে দেখি। আর সে তার বন্ধুর সাথে শহরে যাচ্ছিল তার আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওদের গাড়িটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আর তখন কুইডোর বন্ধু গাড়িটা ঠিক করার চেষ্টা করে। আর এই সুযোগে কুইডো করে কি ইতালির সুন্দর গ্রাম ঘুরে দেখার চেষ্টা করে। আর এরপর তারা একটা ফার্ম হাউসে আসে। আর ওই মুহূর্তে 2 তলা থেকে একটা মেয়ে নিচে পড়ে যাচ্ছিল, বাট ফরচুনেটলি কুইডো তাকে ধরে ফেলে। আর মেয়েটির নাম ছিল হচ্ছে ডোরা, সে আর কি আমাদের এই সিনেমার নায়িকা। তো ডোরা কুইডোকে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু কিভাবে আমি আপনাকে ধন্যবাদ দেবো এটা বুঝতে পারছি না। আর তখন কুইডো ডোরাকে বলে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, বরং আমি আপনাদের ফার্ম থেকে কিছু ডিম নিয়ে যাই। আর এরপর যখন আমি এই ডিমগুলো খাবো, তখন আমাদের এই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যাবে। তো এরপর কুইডো বিদায় নিয়ে গাড়িতে ফিরে আসে। আর এতক্ষণ ওদের গাড়িটাও ঠিক হয়ে গিয়েছে। তো কুইডো আর তার বন্ধু রাতের বেলা তার আঙ্কেলের বাড়িতে চলে আসে। আর আমরা জানতে পারি কুইডোর আঙ্কেল বিশাল বড়লোক এবং তার বিশাল একটা হোটেল রয়েছে। আর সে এখানে এসেছে হচ্ছে চাকরির জন্য। তো ওর আঙ্কেল ওকে একটা রুম দেয় এবং একটা ওয়েটারের চাকরিও দিয়ে দেয়। তবে ওর যে আপন আঙ্কেল ব্যাপারটা হয়তো এরকম না আর কি, পাড়া প্রতিবেশী আঙ্কেল হতে পারে। আর তারপর রাস্তায় হঠাৎ করে কুইডোর সাথে আবারও ডোরার দেখা হয়, এবং না ওই অ্যাক্সিডেন্টলি দেখা হয় আর কি। তো ডোরার সাথে তার অনেকক্ষণ কথা হয়। আর সে জানতে পারে ডোরা এখানে আশেপাশে থাকে এবং একটা স্কুলে চাকরি করে। আর এদিকে আমরা দেখি কুইডো অনেক মন দিয়ে চাকরি করছিল এবং মাঝে মাঝে তার প্রায় ডোরার সাথে দেখা হতো, যেহেতু তারা একই শহরে থাকে। এবং এভাবে দেখা হতে হতে তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। আর একদিন কুইডো ডোরাকে সামনে রবিবার তার সাথে দেখা করতে বলে, বাট ডোরা তখন বলে যে না, রবিবার দিন আমি যেতে পারবো না, কারণ সেদিন আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে, একটা নাটক দেখতে যেতে হবে। আর এখানে লক্ষ্য ওইসব দেশে রবিবার মানে হচ্ছে শুক্রবার, ছুটির দিন আর কি। তো রবিবার চলে আসলে কুইডো ডোরাকে ফলো করতে করতে সেই নাট্য অনুষ্ঠানে চলে আসে। বাট মঞ্চে নাটক ছিল, আমাদের কুইডো পুরোটার সময় ডোরার দিকে তাকিয়ে থাকে। আর এখানে ডোরা কিন্তু একা আসেনি, আমরা দেখতে পাই ডোরার সাথে একটা ফ্রেন্ড এসেছে, ওটা হয়তো ওর ফিয়েন্সে হবে, তার সাথে বিয়ে হবে ওর। তো অনুষ্ঠান শেষ হয়ে যায়, আমরা দেখি ডোরা তার ফিয়েন্সের সাথে বাইরে বের হয়ে আসে। তবে এখানে লক্ষ্য কুইডো এটা জানতো না যে এটা ওর ফিয়েন্সে হতে পারে। তো যাই হোক, বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই জন্য ডোরার ওই ফিয়েন্সে বা বন্ধু ডোরাকে অটোডোরিয়ামের সামনে রেখে তার নিজের গাড়ি আনতে যায়। আর এই সুযোগে কুইডো করে কি তার বন্ধুর গাড়ির চাবিটা নেয়। অ্যাকচুয়ালি ডোরার বন্ধুর গাড়ি আর কুইডোর বন্ধুর গাড়ি দেখতে একই রকম ছিল। তো গাড়িটা যখন সামনে আসে, ডোরা করে কি তার বন্ধুর গাড়ি ভেবে কুইডোর গাড়িতে বসে পড়ে। তো ডোরা খেয়াল না করে গাড়িতে অনেক কথা বলতে থাকে। আর এদিকে কুইডো হ্যাঁ হ্যাঁ বলতে
থাকে, বাট কিছুক্ষণ পরে যখন ডোরা দেখে যে না ওর পাশে তোর বন্ধু না কুইডো বসে রয়েছে, তো প্রথমে ভয় পেয়ে যায়, বাট পরে এটা নিয়ে অনেক মজা করে যে আমি বুঝতেই পাইনি। আর এরপর তারা অনেক গল্প করে, অনেক ভালো সময় কাটায়। আর ফাইনালি ডোরার বাড়ির সামনে আসলে কুইডো ডোরাকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি তোমাকে নিশ্চিত করতে পারি আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আর এখানে লক্ষ্য ডোরাও যদিও কুইডোকে পছন্দ করে ফেলেছিল, বাট অজানা কারণে ডোরা এখানে কিছু বলতে পারে না, হতে পারে ওই ফিয়ন্সির ব্যাপার। তো যাই হোক, সে কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়। আর এভাবেই কিছুদিন কেটে যায় এবং কুইডোর আঙ্কেল জানা যে তাদের হোটেলে একটা বিশাল বড় পার্টি রাখা হয়েছে, যেটা একটা এঙ্গেজমেন্ট পার্টি হবে। আর পার্টিটা যখন শুরু হয় কুইডো জানতে পারে এই পার্টিটা অন্য কারো নয়, এটা স্বয়ং ডোরার এঙ্গেজমেন্ট পার্টি। তো কুইডো তো এটা দেখে একেবারে ভেঙে পড়ে, কিন্তু ওর মনের অবস্থাও কাউকে বুঝতে দেয় না। ও সবার সামনে হাসি খুশি ভাব নিয়েছিল, মনের ভেতরে কষ্ট রেখে অভিনয় করছিল। আর ডোরাও এটা দূর থেকে খেয়াল করছিল। আর ডোরা এটা খেয়াল করে ও করে কি একটা জিনিস নিচে ফেলে টেবিলের নিচে এসে কুইডোর সাথে কথা বলে। তো ডোরা কুইডোকে বলে দেখো এই বিয়েতে আমার একটুও মত নেই, আর আমি তোমাকেই ভালোবাসি, তুমি যেভাবে পাও না কেন এখান থেকে আমাকে নিয়ে পালিয়ে যাও। তো এই কথা শুনে কুইডো তো মনে করে খুশি হয়ে যায়। বিশ্বাস করো, তোমার ভালোবাসা মানুষ যদি তোমাকে এভাবে বলে, দুনিয়া যা মনে তাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক, ডাজেন্ট ম্যাটার, তুমি অবশ্যই পদক্ষেপ নেবে। আর এর জন্য ও করে কি ওর আঙ্কেলের যে একটা ঘোড়া রয়েছে, স্পেশাল ঘোড়া, সেই ঘোড়াটা নিয়ে রুমে আসে এবং সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু এখানে এমন একটা ভাব করে যে ডোরাকে বা কনেকে নিয়ে ও একটু বেড়াবে, একটা বুঝতে পারছো অনুষ্ঠানের অংশ আর কি। কিন্তু ওই সুযোগে ও পালিয়ে আসে সেখান থেকে ডোরাকে নিয়ে। তো এরপর বেশ কয়েক বছর কেটে যায় আর আমাদের দেখানো হয় ডোরা এবং কুইডো বিয়ে করেছে এবং তাদের ঘরে একটা ছেলেও রয়েছে যার নাম হচ্ছে যশোয়া। আর এখানে লক্ষ্য ডোরা এবং কুইডো ওরা কিন্তু তোমার ইহুদি, ইতালিতে থাকলে ওরা কিন্তু ইহুদি। তো যাই হোক, ওরা অনেক সুখী পরিবার ছিল। আর ডোরা কিন্তু সেই স্কুলে চাকরি করতো, কিন্তু কুইডো তো তার আঙ্কেলের হোটেলের চাকরি করতে পারছে না, এই জন্য সে নিজে একটা ছোট বইয়ের দোকান দিয়েছে। বাট ওই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানো যে জার্মানির যে পাওয়ারটা ছিল তাকে বলা হতো এক্সিস পাওয়ার। আর জার্মানের পক্ষে ছিল ইটালি এবং জাপান, কড়াভাবে ইটালি আর জাপান ছিল। তো ইটালি আর জার্মান তখন একই হয়ে গিয়েছে এবং জার্মানরা যেহেতু ইহুদিদের উপর অত্যাচার করা শুরু করে, ইতালিয়ানরাও তাদের সাথ দিচ্ছে। আর যেহেতু জার্মান আর ইতালি মার্জ হয়ে গিয়েছে এই যুদ্ধে, সেজন্য জার্মান সৈন্যরা ইতালিতে আসে এবং তারা এসে ইহুদিদের উপর অনেক নির্যাতন করা শুরু করে। তো কুইডার যশোয়া যখন রাস্তা দিয়ে হাঁটছিল, আর ওই মুহূর্তে ইতালি জার্মানি ইহুদিদের উপর ব্যাপক ঘৃণা ছড়ানো হয়, ঠিক যেরকম এখন আমরা ইউরোপে ফেস করছি মুসলিমরা। তো কুইডো আর যশোয়া যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা দোকানের সামনে লেখা দেখতে পায় যে এখানে কুকুর আর ইহুদিদের প্রবেশ নিষেধ। তো যশোয়া তখন তার বাবাকে বলে আচ্ছা বাবা, জার্মানরা আমাদের এত ঘৃণা করে কেন? কুইডো তখন বলে না রে না, ওরা আমাদের ঘৃণা করে না, এই দোকানের মালিকটা আসলে কুকুর পছন্দ করে না, তাই সেইভাবে লিখেছে। আর তুমি যদি চাও আমাদেরও তো দোকান রয়েছে, আমাদের দোকানের সামনে আমরা এরকম একটা লেখা টানিয়ে দেবো। অ্যাকচুয়ালি কুইডো চাচ্ছিল না তার ছোট্ট ছেলেটা এই কথা মনে করে কষ্ট পাক বা যুদ্ধ সম্পর্কে জানো। আর কিছুদিন পর যশোয়ার জন্মদিন চলে আসে, পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়। আর ডোরাও একটু সকাল সকাল কাজে থেকে চলে আসে, কিন্তু সে যখন ফিরে আসে সে দেখতে পায় পুরো বাড়ি তছনছ করা, কোথাও তার ছেলে এবং তার হাজবেন্ড কুইডো নেই। সে তো অনেক ভয় পেয়ে যায় আর অনেক খোঁজাখুঁজি করার পরে জানতে পারে যে জার্মান সৈন্যরা সকল জিউসদের এই এলাকা থেকে ধরে অন্য কোথাও নিয়ে যাচ্ছে রিফিউজি ক্যাম্পে এবং তাদেরকে ট্রেনে ওঠানো হচ্ছে। তো এরপর ডোরাও সেই ক্যাম্পে আসে এবং জার্মান অফিসারকে বলে যে আমি ইহুদি এবং আমার স্বামী সন্তানকে এই ট্রেনে ওঠানো হয়েছে, আমিও তাদের সাথে যেতে চাই, এবং ডোরাকেও সেই ট্রেনে তুলে দেওয়া হয়। আর তারপর ট্রেন একটা রিফিউজি ক্যাম্পে গিয়ে থামে আর তারপর সবাইকে ক্যাম্পে ঢোকানো হয়, কিন্তু এখানে ছেলে আর মেয়েদের আলাদা আলাদা করা হয়। তো এই কারণে ডোরা তার স্বামী সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়। আর যশোয়া তার বাবাকে তখন জিজ্ঞাসা করে আচ্ছা বাবা, আমাদের এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমরা কি এখানে কোনো গেমস খেলতে এসেছি? তো কুইডো তখন তার ছেলেকে বলে হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো, এখানে আমাদের গেমস খেলার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই আর্মি আঙ্কেলরা আমাদের যা বলবে আমাদের ঠিক তাই করতে হবে, আর এর বিনিময়ে আমরা পয়েন্ট পাবো, আর যে সব থেকে বেশি পয়েন্ট পাবে সেই গেমের বিজয়ী হবে। তো যশোয়া তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা, এই গেম জিততে পারলে আমরা কি পাবো? কুইডো তখন তার ছেলেকে বলে এই গেম যে জিততে পারবে তাকে একটা সত্যিকারের ট্যাঙ্কে বসিয়ে ঘোরানো হবে। তো যাই হোক, এরপর তাদের সবাইকে হল রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন তারা হল রুমে ঢোকে তখনই তো মনে করো কুইডো ভীত হয়ে যায়, কারণ এখানকার সবগুলো মানুষের গায়ে জেলখানার ড্রেস ছিল। তবে তারপরেও কুইডো নিজেকে সামলে নেয় এবং বুদ্ধি করে বলে দেখো তো বাবা, ভালোই হলো, এখানে আমরা অনেক একসাথে থাকতে পারবো, আর এরা সবাই কিন্তু আমাদের সাথে খেলোয়াড়, আর আমাদের দ্রুত একটা ভালো জায়গা দখল করতে হবে। বাট তখন যশোয়া তার বাবাকে বলে এই জায়গাটা আমার একদমই ভালো লাগছে না বাবা, কি খারাপ গন্ধ, বুঝতেই পারছো ওরা কত ভালো পরিবেশে ছিল। আর এর সাথে যশোয়া আরো বলে এখানে কত চিৎকার চেঁচামেচি, আমি আমার মায়ের কাছে যেতে চাই। বাট কুইডো তার ছেলেকে বুঝিয়ে বলে এখানে সবাই এজন্যই চিৎকার করছে কারণ সবাই খুব এক্সাইটেড এই গেমটা জেতার জন্য, আর গেমটা শেষ হলে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। তো যাই হোক, এরপর যশোয়া তার বাবাকে বলে গেমটা শেষ হবে কখন? তখন কুইডো তার ছেলেকে বুঝিয়ে বলে যে সবার আগে 1000 পয়েন্ট পাবে সেই গেমটা জিতে যাবে, আর তখন এই গেমটা শেষ হয়ে যাবে। তো এই কথা বলতে বলতে সেখানে কয়েকজন জার্মান সৈন্য চলে আসে এবং তারা বন্ধুদের মধ্যে থেকে একজনকে খুঁজছে যে কিনা জার্মান ভাষা এবং হিব্রু ভাষা দুইটাই বুঝতে পারে। হিব্রু হচ্ছে যে ভাষা ইহুদিরা কথা বলে, আর তখন কুইডো মিথ্যা বলে যে আমি দুই ভাষায় জানি। আর তার পাশে কয়েকটি জার্মান অফিসারের পাশে এসে দাঁড়ায়, তবে সে জার্মান ভাষা কিছুই জানতো না, সে ইতালিয়ান আর হিব্রু ভাষা জানতো। আর বুঝতেই পারছো ওদের কিন্তু ইতালি থেকে জার্মানিতে নিয়ে আসা হয়েছে, তো এমন একজন লোক দরকার যে জার্মান এবং ইতালিয়ান ভাষা দুইটাই জানবে। আবার ওদিকে জার্মান যে সৈন্যরা রয়েছে তারাও তো ইতালিয়ান ভাষা বোঝে না, তো এজন্য জার্মান অফিসার যা যা বলছিল কুইডো তার নিজের মতো করে
করে সেগুলোকে অনুবাদ করছিল। মানে কুইডো এখানে মূলত তার ছেলেকে ওই খেলার নিয়মগুলো বলছিল। সে বলছিল এই খেলায় জিততে হলে সবাইকে 1000 পয়েন্ট জোগাড় করতে হবে, আর পয়েন্ট পাওয়ার জন্য প্রতিদিন অনেক কাজ করতে হবে, কান্নাকাটি করা যাবে না, ক্ষুধা লাগলেও কাউকে কিছু বলা যাবে না, আর খেলা চলাকালীন সময় তার মায়ের সাথে দেখা করতে পারবে না, আর এগুলোর মধ্যে থেকে যদি কেউ একটা কিছু করে তাহলে তাকে এই খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আর সে কিন্তু তাহলে কোনোভাবেই তার মা বাবার সাথে আর দেখা করতে পারবে না। তো বুঝতেই পারছো কেন কুইডো এগুলো বলছিল, যাতে তার ছেলে ভয় না পায় এবং বিশ্বাস করে সত্যি এই খেলাটা চলছে। আর সামনের যে জিন্স লোক ছিল তারা ব্যাপারটাও বুঝতে পারছিল, এই জন্য তারাও চুপচাপ থাকে। আবার জোশও এই সবকিছু বিশ্বাস করে নেয় যে সত্যি একটা খেলা চলছে এখানে। তো পরের দিন কুইডো সহ অন্যান্য কয়েদিদের কাজে নিয়ে যাওয়া হয় এবং তাদের দিয়ে অমানবিক পরিশ্রম করানো হয়। আমরা দেখি তাদেরকে স্টিল ফ্যাক্টরির মধ্যে কাজ করানো হয়। আর এখানে উল্লেখ্য জার্মানরা কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি হাইটেক এবং অত্যাধুনিক ছিল। এখন যেমন আমেরিকানরা পুরো দুনিয়ার যত টেকনোলজি তারা আবিষ্কার করে, ওই সময়ে জার্মানরা সবকিছু নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতো। যেমন এই দুনিয়াতে অনেক কিছু কিন্তু জার্মানরা আবিষ্কার করেছে, যেমন প্রথম বাইসাইকেল, তারপর গাড়ির ইঞ্জিন, আর কম্পিউটারও কিন্তু জার্মানদের তৈরি। এটা আমরা অনেকেই জানি না। হেলিকপ্টারও জার্মানদের তৈরি। এমনকি এখন যে আমরা ফাইটার জেট গুলো দেখি, এবং আমরা জানি যে আমেরিকান ফাইটার জেট পৃথিবীর সবচেয়ে সেরা, বাট ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এমন একটা ফাইটার জেট তৈরি করেছিল, পুরো দুনিয়ার মানুষ এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে পসিবল। মানে ওই সময় জার্মানরা বর্তমান সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। এমনকি স্পেস টেকনোলজিও কিন্তু আমেরিকা এবং রাশিয়া জার্মানদের কাছ থেকে পেয়েছে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মান যত সায়েন্টিস্ট ছিল রাশিয়া আর আমেরিকার পাল্লাপাল্লি লেগে গিয়েছিল কে কাকে নিতে পারে। আর এখানে লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর 2-1 বছর স্থায়ী হতো, জার্মানরা পারমাণবিক বোমটাও আমেরিকানদের আগেই বানিয়ে ফেলতে পারতো। মানে খুবই মেধাবী একটা জাতি ছিল জার্মানরা। তো যাই হোক, ওদের দিয়ে অনেক পরিশ্রমের কাজ করানো হতো। আর এরপর কয়েদিরা যখন ফিরে আসতো ওরা এতটাই ক্লান্ত থাকতো যে সাথে সাথে ঘুমিয়ে পড়তো। কিন্তু কুইডোর তো বাচ্চা রয়েছে, তার বাচ্চাকে তো বুঝতে দেওয়া যাবে না যে সে কষ্ট করে এসেছে। তো এই জন্য এত ক্লান্ত থাকার পরও সে ছেলেকে সময় দিত, কারণ তার ছেলে সারাদিন একা একা তার জন্য এখানে অপেক্ষা করেছে। তো এই জন্য কুইডো তার ছেলের সাথে খেলতো। আর যশোয়া তার বাবাকে বলতো, বাবা আজকে আমি কিন্তু সারাদিন সকল নিয়ম মেনে চলেছি, আজকে আমার ক্ষুধা লেগেছিল অনেক, কিন্তু আমি কারো কাছে খাবার চাইনি, আমার মায়ের কথাও মনে পড়েছিল, কিন্তু আমি কান্নাও করিনি। আর তখন কুইডো বলে, তুমি অনেক ভালো করেছো, আর এই কারণে তোমাকে 12 পয়েন্ট দেওয়া হয়েছে, আর আমি যেহেতু সারাদিন আজকে কাজ করেছি আমাকে 48 পয়েন্ট দেওয়া হয়েছে। তো আমাদের দুজনের পয়েন্ট মিলে 60 পয়েন্ট হলো, আর আমাদের একটা উপহার দেওয়া হয়েছে এই ভালো কাজের জন্য। আর তখন কুইডো তার পকেট থেকে এক টুকরা রুটি বের করে, মানে 3 বেলার যে খাবার দিয়েছিল রাতের খাবারটা সে তার ছেলেকে দিয়ে দেয়। মানে সারাদিন পরিশ্রম করেছে, রাতের খাবার যে খাবে সেটাও সে খায় না, তার সন্তানের মুখে ওই খাবারটা তুলে দেয়। তো যাই হোক, পরের দিন কুইডো যখন কাজ করছিল তখন এই কাজের জায়গায় যশোয়া চলে আসে। আর যশোয়াকে দেখে কুইডো তো রেগে যায়, আর সে যশোয়াকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার আর্মি আঙ্কেলটা তোমাকে দেখতে পেলে তো তোমার পয়েন্ট কেটে দেবে। আর যশোয়া তখন বলে, আসলে আর্মি আঙ্কেলরা সকল বাচ্চাদের গোসল করাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার গোসল করতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি এখানে লুকিয়ে চলে এসেছি। তো কুইডো তখন তার ছেলেকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে লুকিয়ে থাকো, আমরা কাজ শেষ হলে একসাথে রুমে ফিরবো। কিন্তু অন্যদিকে দেখা যায় ক্যাম্পের সকল বাচ্চা আর বৃদ্ধদেরকে গোসলের কথা বলে একটা বদ্ধ ঘরে নিয়ে আসা হয়েছে এবং তাদের উপর রাসায়নিক বিষ ছেড়ে তাদের সবাইকে মেরে ফেলা হয়। ভাই চিন্তা করো কি নৃশংস। আর এই নৃশংসতা যে ধর্মের বা যে গোত্রের উপরই হোক না কেন ভাই, মানুষের উপর তো হচ্ছে। এটা দেখে যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি মানুষই না ভাই। তো যাই হোক, বুঝতেই পারছো যে যশোয়া জাস্ট খালি ওর বাবার কাছে এসেছিল বলে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে এবং বর্তমানে এই ক্যাম্পে একমাত্র বেঁচে থাকা বাচ্চাও। তো এই জন্য কুইডো সিদ্ধান্ত নেয় আমার ছেলেকে দেখলে তো মেরে ফেলা হবে, তো ওই জন্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় এবং বাকি যে রুমমেটরা ছিল তারাও তাকে সাহায্য করে। আর এরপর কুইডো তার ছেলে যশোয়াকে বলতে থাকে, বাবা এই খেলার নিয়ম তো একটু পরিবর্তন হয়েছে, তুমি এখন থেকে রুমের মধ্যে সবসময় লুকিয়ে থাকবে, যাতে কোনো আর্মি আঙ্কেল তোমাকে দেখতে না পায়, কারণ তারা দেখলেই তুমি এই খেলা থেকে কিন্তু বাদ পড়ে যাবে। তো যশোয়া তাই করতো, সারাদিন ঘরে লুকিয়ে থাকতো, আর তার বাবা মাঝে মাঝে লুকিয়ে তাকে কাজের জায়গায় নিয়ে যেত। তো একদিন কুইডো যখন কাজে যাচ্ছিল তখন একটা ঘরের দিকে সে খেয়াল করে, আর ওই ঘরে একটা মাইক ছিল যেটা দিয়ে পুরো ক্যাম্পে অ্যানাউন্স করা হতো আর কি। তো ঘরটি ফাঁকা ছিল, এই সুযোগে কুইডো করে কি লুকিয়ে লুকিয়ে সেখানে গিয়ে তার স্ত্রী দৌড়ার উদ্দেশ্যে বলতে থাকে, তোমার ছেলে আমি আর যশোয়া অনেক ভালো আছে, আই মিন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে বলছে, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, আমরা খুব তাড়াতাড়ি মিলিত হবো। আর এদিকে মহিলা ক্যাম্পের ডোরা তো অনেক কষ্ট ছিল, আর অনেকদিন পরে স্ত্রী আর সন্তান ঠিক রয়েছে এটা শুনে অনেক খুশি হয় এবং নতুন করে আবার বাচ্চার আলো খুঁজে পায়। আবার ওদিকে কথা বলে কিন্তু কুইডো আর যশোয়া মানে লাপাত্তা পালিয়ে গিয়েছে, বুঝতেই পারছো ধরা পড়লে কি হবে। আর এদিকে দেখা যায় কুইডোর মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে, অসুস্থ আর দুর্বল যারা রয়েছে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে, মানে যাদের কাজ করানো যাবে না তাদেরকে মেরে ফেলা হবে। চিন্তা করো ভাই কি অমানবিক। তো যে ডাক্তার এখানে পরীক্ষা করছিল সে নিয়মিত কুইডোর আঙ্কেলের হোটেলে খেতে যেত, যে কারণে সে কুইডোকে অনেক ভালোভাবে চিনত। তো ডক্টর কুইডোকে বলে, আমাদের এখানে কিছুদিনের মধ্যে একটা পার্টি হবে, আমি চাই তুমি সেই পার্টিতে ওয়েটারে কাজ করো। আর কয়েকদিন পরে সেই পার্টির দিন চলে আসে। তো কুইডো ওয়েটারে কাজ করছিল, আর হঠাৎ সে খেয়াল করে যে পার্টিতে যতগুলো জার্মান অতিথি এসেছে তাদের মধ্যে অনেক বাচ্চাও রয়েছে এবং তারা বাইরে লুকোচুরি খেলছে। তো এটা দেখে কুইডোর মাথায় একটা আইডিয়া আসে, সে তার ছেলে যশোয়াকে নিয়ে আসে এবং তাকে বলে এই ক্যাম্পের সকল বাচ্চারা এখানে লুকিয়ে রয়েছে এবং 3 সপ্তাহ ধরে এখানে লুকিয়ে রয়েছে, তোমার বিশ্বাস না হলে সামনের বক্সটি খুলে দেখো। এরপর যখন যশোয়ার সামনের বক্সটি খুলে সে দেখতে পায় সেখানে সত্যি বাচ্চা লুকিয়ে রয়েছে, আর মনে প্রাণে বিশ্বাস করে তার বাবা একদম সত্য কথা বলছে। তো এরই মধ্যে একজন মহিলা বাচ্চাদের ডাকতে আসে খাবারের জন্য, আর তখন অনেকগুলো লুকিয়ে থাকা বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু এদিকে যশোয়া পুরোপুরি বিশ্বাস করে যে এই ক্যাম্পে কোনো খেলাই চলছে, কিন্তু কুইডো
যখন যশোয়াকে নিয়ে ফিরতে যায় তখন ওই মহিলাটি যশোয়াকে দেখে ফেলে এবং ভাবে এটা হয়তো জার্মান কোন অতিথির বাচ্চা হবে, তার জন্য সে যশোয়াকে ডাকে। তো কুইডো পড়ে যায় নতুন ফ্যাসাদে। তো এখন কুইডো বুদ্ধি করে আবার বলে যে এই খেলায় নতুন একটা নিয়ম অ্যাড হয়েছে, সেটা হলো তুমি এখন থেকে একদম কথা বলবে না, একটু কথা বললেই কিন্তু এই খেলা থেকে তোমাকে বের করে দেওয়া হবে। মানে বুঝতেই পারছো, যশোয়া যদি ইতালিয়ান ভাষায় কিছু বলে ওঠে তাহলে ওরা বুঝতে পারবে যে এখানে জিউস বা ইহুদিরা রয়েছে, কারণ ইতালি থেকে শুধুমাত্র তো জিউসদের আনা হয়েছে, আর বুঝতে পারলে তো মেরে ফেলা হবে। তো যাই হোক, এরপর মহিলাটি যশোয়াকে নিয়ে যায়, তাকে অন্যান্য বাচ্চাদের সাথে একটা ঘরে রাখা হয় এবং তাদের একসাথে অনেক খাবার দেওয়া হয়। আর যশোয়া অনেকদিন পর অনেক ভালো খাবার খেতে পারে, কিন্তু এরই মধ্যে যশোয়া একটা ভুল করে ফেলে। সে একটা জার্মান ওয়েটারকে ইতালিয়ান ভাষায় ধন্যবাদ দিয়ে ফেলে, মানে যেভাবে আর কি জিউসরা কথা বলতো। আর ওয়েটারটি তখন বুঝতে পারে যে এখানে অবশ্যই কোনো ঘাপলা আছে, জিউস বাচ্চা রয়েছে। তো এই জন্য সে দ্রুত ওই মহিলাটিকে ডেকে আনে, কিন্তু মহিলাটি যখন আসে তখন দেখতে পায় যে কুইডো সেখানে সকল বাচ্চাদের ইতালিয়ান ভাষাতে কিভাবে ধন্যবাদ দিতে হয় সেটা শেখাচ্ছে। চিন্তা করে কি বুদ্ধি কুইডোর। তো এটা দেখে মহিলাটি ভাবে হয়তো এখানে সব বাচ্চা জার্মান, জাস্ট কুইডো শেখাচ্ছে, এজন্য ইতালিয়ানেতে ধন্যবাদ দিয়েছে। তো এবার অল্পের জন্য যশোয়ার জীবনটা বেঁচে যায়, কিন্তু মহিলাটি কুইডোকে অনেক বকাঝকা করে এবং বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম আমি বাচ্চাদের সাথে কথা বলবে না, তোমার অবস্থান ভুলে যেও না। আর এরপর রাত গভীর হলে কুইডো তার ছেলেকে নিয়ে রুমে ফিরছিল, আর তখন হঠাৎ করে কুইডো ধোয়ার মধ্যে থেকে অনেকগুলো মানুষের কঙ্কালের পাহাড় দেখতে পায়, মানে ইহুদিদের মেরে স্তূপ করে রাখা হয়েছে। তো কুইডো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে ঘুমন্ত যশোয়াকে শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। আর এরপর তারা যখন রাতে ঘুমাচ্ছিল তখন বাইরে অনেক জোরে বিস্ফোরণের শব্দ হয়, আর কুইডো দেখে যে মানুষ বাইরে ছুটোছুটি করছে, আর সে জানতে পারে যে এখানে মিত্র বাহিনী, ব্রিটিশ, ফ্রান্স এবং রাশিয়ান বাহিনী এখানে আক্রমণ করেছে এবং জার্মানরা এই যুদ্ধে হেরেও গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, জাস্ট আর একদিনের ব্যাপার, তার মধ্যেই রাশিয়ানরা এসে এখানে পুরো এলাকা কবজা করে নেবে। তো কুইডো তখন তার ছেলে যশোয়াকে নিয়ে বাইরে আসে এবং তার ছেলেকে বলে এই খেলাটা আগামীকালই শেষ হয়ে যাবে, তুমি এখানে লুকিয়ে থাকো, তাহলে 60 পয়েন্ট পাবে আর আগামীকালকের মধ্যে খেলাটা জিতে যাবে। এরপর সে তার ছেলেকে বক্সের মধ্যে লুকিয়ে রাখে এবং বলে ভুলেও কিন্তু বের হবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর আমি যদি ফিরে না আসি তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত তুমি বের হবে না, যদি বের হও তাহলে কিন্তু এই খেলা থেকে তুমি বাদ হয়ে যাবে। আর এরপর কুইডো শেষবারের মতো তার আদরের ছেলের কপালে একটা চুমু দেয় এবং ওই বক্সটির মধ্যে আটকে রাখে। তো কুইডোর আসলে মেন প্ল্যানটা হচ্ছে সে তার স্ত্রীকে খুঁজতে যাবে, আর এখানে লক্ষ্য জার্মানরা যখন বুঝতে পেরেছে হেরে যাবে, তো একটা খুন করলেও ফাঁসি, দুইটা খুন করলেও ফাঁসি, তো ওরা যত পারে এখন মানুষ মারবে আর কি, বুঝতেই পারছো ব্যাপারটা। তো যাই হোক, এরপর কুইডো যায় হচ্ছে মেয়েদের ক্যাম্পে যেখানে ডোরা ছিল, বাট ডোরাকে সে কোথাও খুঁজে পায় না, কিন্তু হঠাৎ করে সে দুজন জার্মান সৈনিকের সামনে পড়ে। আর এখন তো জার্মান সৈনিকদের প্ল্যান জানোই, আমরা তো মরছি, তোদেরকে মেরে মরবো। তো ওই সৈনিক করে কি আরেকজন সৈনিককে দায়িত্ব দেয় যে ওকে দূরে গুনিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলো। তো এরপর ওই জার্মান সৈন্যটি কুইডোকে মারার জন্য যেতে থাকে, আর তাও আবার কুইডোর ছেলে যশোয়ার বক্সের সামনে দিয়ে। তো এই দৃশ্য তো কুইডো এখন কিভাবে হ্যান্ডেল করবে? কুইডো করে ওই বক্সটির দিকে তাকায়, কারণ তার ছেলে তো তাকে দেখছে এবং সে তার ছেলেকে কিছুই বুঝতে দেয় না এবং সে যশোয়ার দিকে তাকিয়ে চোখ মারতে থাকে এবং তার ছেলেকে বোঝায় সেই খেলায় ধরা পড়ে গিয়েছে, জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। তবে তার ছেলে বুঝতেও পারছে না যে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে তার বাবাকে আর কখনোই দেখতে পাবে না, কিছুক্ষণ পরে মেরে ফেলা হবে। তো কুইডো এখানে দুষ্টুমি করতে করতে সামনের দিকে চলে যায়। তবে ওর মনের অবস্থাটা কি বুঝতে পারছো? কুইডো যে মারা পড়বে মোটেও তো আর নিজের মৃত্যুর চিন্তা নেই, অবশ্যই তার সন্তানের চিন্তা, যে আমি মারা যাই আমার সন্তান যেন বেঁচে থাকে। ভাই এটি একটা বাপ, ভাই সে যে ধর্মের হোক, যে দেশের হোক, যা মনে হয় তাই হোক, বাপ বাপই হয় আর নিরীহ মানুষ নিরীহ মানুষই হয়, সে যেখান থেকে আসুক। তো যাই হোক, এদিকে যশোয়া মানে ওই বাচ্চাটা ভাবে সে একমাত্র এই খেলায় জিতে গিয়েছে, আর ওদিকে ওই সৈনিকটি কুইডোকে কিছুটা সামনে নিয়ে গুলি করে মেরে ফেলে দেয়। আর তখনও বাচ্চা যশোয়ার কাছে মনে হচ্ছিল এটা কোনো খেলার ময়দান, কিন্তু তার আইডিয়াও নেই সে তার বাবাকে এই খেলার ময়দানে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। তো পরের দিন সকাল হয়, পরিবেশ একদম চুপচাপ, জার্মান সৈন্যরা সব পালিয়ে গিয়েছে এখান থেকে, আর যশোয়া বক্স থেকে বের হয়ে আসে, বাইরে কাউকে দেখতে পায় না। বাট তখনই এখানে রাশিয়ান কিছু ট্যাঙ্ক চলে আসে এবং তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তো ও তো জানে যে খেলায় জিতলে ওই যে ট্যাঙ্কের উপর ঘোরানো হবে, ও ভাবে জিতে গিয়েছে আর এটাই আমার পুরস্কার, ও এখন ট্যাঙ্ক উঠতে পারবে। বাট ওখান থেকে একটা সৈনিক বের হয়, আর সৈনিকরা ক্যাম্পে কাউকে দেখতে পায় না, শুধুমাত্র যশোয়াকে ছাড়া, এবং বুঝতে পারে যে এটা হয়তো কোনোভাবে বেঁচে গিয়েছে, ইহুদি হবে। আর তারা যশোয়াকে ট্যাঙ্কে তুলে নেয়, আর তারপর ট্যাঙ্কটি চলতে শুরু করে। আর তারপর দেখা যায় ক্যাম্প থেকে বেঁচে যাওয়া সকল জিউস লোকেরা পায়ে হেঁটে তাদের নতুন গন্তব্যের দিকে যাচ্ছিল, মানে রাশিয়ান, ব্রিটিশ, আমেরিকান আর হচ্ছে ফ্রান্সিসরা মিলে তো এদের জন্য একটা ব্যবস্থা করবে। তো যশোয়া ওইসব মানুষদের মধ্যে তার মাকেও দেখতে পায়, আর তখনই যশোয়া ট্যাঙ্ক থেকে নেমে তার মায়ের কাছে চলে আসে। আর ডোরাও এতদিন পরে তার সন্তানকে দেখে খুশিতে একদম ফেটে পড়ে, আর যশোয়াকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে। আর এরপর সিনেমাতে শুরু হওয়ার সেই ভয়েসটা আবারও ভেসে আসে, আর সে বলে এই ছিল আমার গল্প, যে সাধারণ গল্পটা তৈরি হয়েছিল আমার বাবার জীবনের বিনিময়ে, আর আমার বাবার ত্যাগের বিনিময়ে আমি এখন এই পৃথিবীতে বেঁচে রয়েছি, আর এটা ছিল আমার বাবার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর এই কথাটির মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি সম্পর্কে কি বলবো, কিছুই বলার নেই, এক কথা অসাধারণ। আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম, এটা সবচেয়ে বড় কথা নয়। নিরীহ যে মানুষগুলা তারা বরাবরই নির্যাতিত হয়। দুই পক্ষের যে লিডার গুলো থাকে, দুই পক্ষের যে মনে করো যে পাওয়ারফুল পার্সনরা থাকে, তারা তাদের স্বার্থের জন্য, জিও পলিটিক্স এর জন্য বা লোকাল পলিটিক্স এর জন্য, টাকার জন্য, পপুলারিটির জন্য এক একটা আকাম কুকাম করে, আর তার জেরেই সাধারণ মানুষদের দিতে হয়। তো এই যে আমরা যশোয়ার বাবা কুইডোকে দেখলাম, সেও কিন্তু একজন সাধারণ মানুষ। ওই সময় কিন্তু ওরা ওই প্যালেস্টাইনের মতো ছিল। আজকে প্যালেস্টাইনের বাবাদের যে অবস্থা
অবস্থা, ওই সময় ওদেরও একই অবস্থা ছিল, কিন্তু আজকে ওরা ভুলে গিয়েছে যে একসময় ওদের কি অবস্থা ছিল। সিরিয়াসলি। তবে এই দোষ সকল ইহুদিদের না, ওদের মধ্যেও ভালো রয়েছে, আমাদের মধ্যেও খারাপ রয়েছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো রয়েছে, সবার মধ্যে ভালো মন্দ খারাপ রয়েছে। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, যেটা আমি বরাবরই করে থাকি, আমার চ্যানেলে আমি কোনো ভাবেই হেট ছড়াই না, সাম্প্রদায়িকতা ছড়াই না। আমি ছড়ালে যেটা ভালো পজিটিভ জিনিস সেটা শোনানোর চেষ্টা করি, যে আগে যেন আমরা মানুষকে মূল্যায়ন করি। কারণ জাতি ধর্ম সবকিছু কিন্তু মানুষকে দিয়ে, জাতীয়তা ধর্ম এগুলো কিন্তু কুত্তা বিলাইয়ের জন্য তৈরি হয় নাই। কুত্তা বিলাইয়ের কিন্তু কোনো ধর্ম নাই, জাতীয়তাও নাই। তো মানুষের জন্যই কিন্তু সবকিছু। তো আমরা যেন সকল মানুষের জন্য দোয়া করি, সকল মানুষ যেন ভালো থাকে, পৃথিবীর সব জায়গার নিরীহ, গরিব এবং দুর্বল মানুষের জন্য ভালো থাকে, সেই দোয়া করি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।